স্বৈরাচারের হাতে ভেঙে চুরে শেষ হওয়া দেশকে পুনর্গঠন করবে বিএনপি। অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সবার জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি তারেক রহমানের। বিএনপির একমাত্র অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সঠিকভাবে পরিচালিত করতে হয়। আমরা যদি সকল মিলে আজকে চেষ্টা করি, ইনশাআল্লাহ অবশ্যই আমরা সেরকম একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। বিএনপির সমর্থন, জনগণের সমর্থন ছিল বলেই বিএনপির সকল সময় জনগণকে রেখে চলে যায় না। ভোট কেন্দ্রে মোবাইল না নেওয়ার নির্দেশনা প্রত্যাহারের আলটিমেটাম 11 দলীয় ঐক্যের, না হলে কাল ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি। কমিশনের বিরুদ্ধে অন্ধকার পথে হাঁটার অভিযোগ। অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে। তারা নির্বাচনের দিন 400 মিটারের ভিতরে সব ধরনের রেকর্ডিং বা ক্যামেরা, মোবাইল সব কিছুকে তারা নিষিদ্ধ করতে যাচ্ছেন। দিনের আলো থাকতে থাকতে এই বিধিবিধান পরিবর্তন করেন। আগামীকাল না হলে ইলেকশন কমিশন ঘেরাও হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রচারণার শেষ দিনে বিরামহীন ব্যস্ততা। ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। ভোটের দিন প্রশাসনকে সজাগ থাকার আহ্বান বিএনপির। আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ 11 দলীয় ঐক্যের। নির্বাচনে অতীতের মতো ব্যবহৃত হবে না পুলিশ। নিরপেক্ষ ভূমিকা পালন করে উদাহরণ তৈরির ঘোষণা। ভোট ঘিরে কোনো হুমকি নেই, নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ। ভোট ঘিরে ইচ্ছেমতো গাড়ি রিকুইজিশন, মালিককে না জানিয়ে স্লিপ ধরিয়ে দেওয়ার অভিযোগ। আইন মেনেই করার দাবি ডিএমপির। ক্ষতিপূরণের বিধান থাকলেও ঠিক হয়নি অঙ্ক। 10,000 টাকার বিনিময়ে হত্যা করতেন র্যাব কর্মকর্তারা। ট্রাইব্যুনালে সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়া। গুম খুনের অভিযোগে ডিজিএফআই এর বিলুপ্তি দাবি। এবং 10% নীতি সুধার অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সমন্বিত বাজেটে জোর। আইএমএফ এর সব শর্ত পূরণের দাবি গভর্নরের। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচারের হাতে ভেঙে চুরে শেষ হওয়া দেশকে পুনর্গঠন করবে বিএনপি। অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সবার জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। বনানী ও কলাবাগানে নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে সব সমস্যার সমাধান সম্ভব। প্রচারণার শেষ দিন রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিজ নির্বাচনী আসন ঢাকা 17 এলাকার বনানীতে জনসভায় যোগ দেন তিনি। এ সময় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন বিএনপি চেয়ারম্যান। এ এলাকার সন্তান হিসেবে ধানের শীষে ভোট চান তারেক রহমান। বলেন, সবাই মিলে ঐক্যবদ্ধ থাকলে সব সমস্যা সমাধান সম্ভব। আমরা যদি সকল মিলে ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সকল মিলে আজকে চেষ্টা করি, ইনশাআল্লাহ অবশ্যই আমরা সেরকম একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো, সক্ষম হব। পৃথিবীর বহু দেশ আমাদের মতো এরকম সমস্যায় জর্জরিত ছিল, কিন্তু তারা সকল ঐক্যবদ্ধ থেকে দেশের জনগণ একসাথে কাজ করে দেশের অবস্থার পরিবর্তন করেছে। সেই সকল দেশ যদি করতে পারে, তাহলে বাংলাদেশের মানুষ তারা করতে পারবে না। বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে জানিয়ে দলটির চেয়ারম্যান বলেন, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশকে পুনর্গঠন করতে চান তারা। আমাদের সামনে বহু চ্যালেঞ্জ, আমাদের সামনে বহু কাজ, এই রাষ্ট্রকে আমাদের পুনর্গঠন করতে হবে। এই মধ্যে যত রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলগুলোতে বিএনপির একমাত্র রেকর্ড আছে, বিএনপির একমাত্র অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সঠিকভাবে পরিচালিত করতে হয়। বিএনপি তার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের কাজ ইনশাআল্লাহ সামনে দিবে, হাত দিবে। নারী, যুবক, তরুণ ও কৃষকদের জন্য নিজেদের পরিকল্পনার কথা আবারও জানান তারেক রহমান। বলেন, জনসমর্থন নিয়ে ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে দেশ পরিচালনা করবে বিএনপি। বিএনপিকে আপনার সুযোগ দিন, ইনশাআল্লাহ বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে দেশ গঠন করবে। আমাদের সামনের দিনের মূল লক্ষ্য, মূল রাজনীতি হচ্ছে
দেশকে পুনর্গঠন করা, যে দেশকে স্বৈরাচার ভেঙে চুরে শেষ করে দিয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা সেই দেশকে জনগণকে সাথে নিয়ে আবার গড়ে তুলবো ইনশাআল্লাহ। দেশ যেহেতু আমাদের, কেউ বাইরে থেকে এসে আমাদেরকে এই দেশ গঠন করে দিয়ে যাবে না। দেশ যেহেতু আমাদের, এই দেশ আমাদেরকেই করতে হবে। নিজের ঘর যেরকম নিজেকে সামাল দিয়ে রাখতে হয়, এই দেশকে আমাদেরই করতে হবে, আমাদেরই তৈরি করতে হবে, আমাদেরকেই সামাল দিতে হবে। এদিকে রাজধানীর কলাবাগানে নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে শুরু হয়েছে ষড়যন্ত্র, তাই সজাগ থাকতে হবে সবাইকে। এই নির্বাচন সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। নির্বাচন নিয়ে কিন্তু একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে, সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। এইসব নকল সিল বানায় তাদের বিরুদ্ধে, যারা গিয়ে মা বোনদেরকে বিভ্রান্ত করে তাদের বিকাশ নাম্বার চায়, তাদের এনআইডি নাম্বার চায়, এই সকল ষড়যন্ত্র, গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে আজকে সজাগ থাকতে হবে। রাজধানীর আরও বেশ কয়েকটি স্থানে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভোট কেন্দ্রে মোবাইল না নেয়ার নির্দেশনা প্রত্যাহার না করলে কাল নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। অপরাধের বৈধতা দিতেই নির্বাচন কমিশন ইন্টারনেট বন্ধের মতো অন্ধকার পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে মোহাম্মদপুরে 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় তিনি বলেন, ভোটে হেরে যাওয়ার ভয়ে নির্বাচন হাইজ্যাক করার চেষ্টা করছে একটি পক্ষ। নির্বাচনী প্রচারণার শেষ দিনে সকাল থেকেই ব্যস্ত 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। রাজধানীর মোহাম্মদপুরে জনসভায় অংশ নেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় স্লোগানে উত্তাল হয়ে ওঠে মোহাম্মদপুর ঈদগাহ মাঠ। বিশেষ অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম হুঁশিয়ারি দেন নির্বাচন কমিশনকে। বলেন, 400 গজের মধ্যে মোবাইল নিতে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি পরিবর্তন না করলে মঙ্গলবার কমিশন ঘেরাও করা হবে। ইলেকশন কমিশন একটা বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, ভোট কেন্দ্রের 400 গজের আওতায় নাকি মোবাইল নিয়ে ঢুকতে পারবে না। ইলেকশন কমিশন কোন জায়গা থেকে এই আইনের বিধিবিধান বের করছে আমরা জানি না। কার প্ল্যান, কার পরিকল্পনা মোতাবেক ইলেকশন কমিশন কাজ করছে এটা জনগণের সামনে স্পষ্ট হচ্ছে। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আজকে সন্ধ্যার মধ্যে দিনের আলো থাকতে থাকতে এই বিধিবিধান পরিবর্তন করেন, আগামীকাল না হলে ইলেকশন কমিশন ঘেরাও হবে। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। তার অভিযোগ, অপরাধের বৈধতা দিতেই ইন্টারনেট বন্ধের মতো একই পথে হাঁটছে নির্বাচন কমিশন। ভয় পেয়ে চোরা পথে এগুলে প্রতিহত করার হুঁশিয়ারিও দেন জামাত আমির। ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইতে যখন আন্দোলন শুরু হয়, তখনও কিন্তু ইন্টারনেট কেড়ে নেওয়া হয়েছিল, যাতে অপরাধ গোপন করা যায়, যাতে খুনকে বৈধতা দেওয়া যায়। আবার আমরা দেখতে পাচ্ছি কার ইশারায় কেন একই অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে। তারা নির্বাচনের দিন 400 মিটারের ভিতরে সব ধরনের রেকর্ডিং বা ক্যামেরা, মোবাইল সব কিছুকে তারা নিষিদ্ধ করতে যাচ্ছেন। আমরা পরিষ্কার বলে দিতে চাই, জুলাইয়ে ওই উপকর্ম যেমন মেনে নেওয়া হয়নি, আজকেও মেনে নেওয়ার কোনো প্রশ্নই উঠে না। এই প্রজ্ঞাপন প্রত্যাহার করে জনগণকে স্পষ্ট বার্তা দেওয়া না হয়, আগামীকাল নির্বাচন নয়, নির্বাচনী প্রক্রিয়া ভণ্ডুল করার জন্য যারা জটিলতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু হবে। একটি পক্ষ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে নির্বাচন হাইজ্যাক করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন জামাত আমির। একটা পক্ষ, একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চূড়াই পথে নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। গুন্ডাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, অস্ত্রের ভান্ডার গড়ে তোলা হয়েছে, ভোট কেন্দ্র অন্যায়ভাবে দখল করে মানুষের ভোট কেড়ে নেওয়ার পায়তারা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, জুলাই যোদ্ধারা ঘুমিয়ে পড়ে নাই, তারা এখনো জেগে আছে। তাদের সমস্ত অপকর্ম ইনশাআল্লাহ আমরা প্রতিহত করে দেব। সভাপতির বক্তব্যে ঢাকা 13 আসনের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, নির্বাচিত হলে মোহাম্মদপুর থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করবেন তিনি। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।
সারা দেশে নির্বাচনী প্রচারণার খবর জানবো। এই মুহূর্তে রাজশাহী 2 আসনে আছেন সহকর্মী মওদুদ রানা, সিলেট 1 আসনে আছেন আমিনুল ইসলাম, ময়মনসিংহ 4 আসনে আছেন ওবায়দুল হক এবং নোয়াখালী 6 আসনে আছেন সহকর্মী এম এ আজিম। প্রথমেই আমরা যাচ্ছি রাজশাহীতে মওদুদ রানার কাছে। মওদুদ, রাজশাহীর 6টি যে আসনের প্রার্থীরা রয়েছেন তারা ভোর থেকে প্রচারণা শুরু করেছেন। যেহেতু কাল সকাল 7টায় নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে, সেহেতু সকাল থেকে প্রার্থীরা তাদের যে ভোটের প্রচারণা সেটি করছেন। তবে দুপুরের পর থেকে বেশিরভাগ প্রার্থী জনসভা করবেন সেই প্রস্তুতি নিচ্ছেন এবং তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত নির্বাচনী যে প্রচারণার পরিবেশ সেটি ভালো আছে, আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেনি। আমরা নির্বাচনের যাতে যাব সিলেটে, সেখানে রয়েছেন সহকর্মী আমিনুল। ঠিক এই মুহূর্তে সিলেট 1 আসনেও জমজমাট নির্বাচনী প্রচারণা চলছে। সিলেট 1 আসনের সবগুলো এলাকাতেই কিন্তু এই ধানের শীষের প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু জোর প্রচারণা চালাচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ এলাকায়। এই এলাকায় কিন্তু সিলেট 1 আসনের যে মুক্তাদির আহমদ যে খন্দকার আব্দুল মুক্তাদির রয়েছেন যিনি প্রার্থী, তিনি কিন্তু প্রচারণা আজকে এই এলাকায় তিনি কাজ করছেন। এখান থেকে গণমিছিল হওয়ার কথা রয়েছে। বিএনপি সমর্থক প্রার্থী রয়েছেন তার পক্ষে আমরা ইতিমধ্যে দেখেছি যে এখানে যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা এসে জড়ো হতে শুরু করেছেন। এখান থেকে গণমিছিলের মধ্য দিয়ে কিন্তু তারা তাদের শেষ মুহূর্তে যে নির্বাচনের প্রচারণাগুলো চলছে সেগুলো তারা চালাচ্ছেন। এই গণমিছিলের পাশাপাশি কিন্তু সমাবেশ হচ্ছে বিভিন্ন জায়গাতে। আমরা গতকালও দেখেছি মুক্তাদির আহমেদ, যিনি খন্দকার মুক্তাদির রয়েছেন আব্দুল মুক্তাদির, তিনি কিন্তু জোর প্রচারণা চালাচ্ছেন। তার প্রতিদ্বন্দ্বী যেসব প্রার্থী রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন জায়গাতে প্রচারণা চালাচ্ছেন। এই প্রচারণাগুলো কিন্তু একদম সকাল থেকে শুরু হয়ে শেষ রাত পর্যন্ত চলছে। আমরা দেখতে পাচ্ছি যে গতকালও 3 থেকে 4টা পর্যন্ত তারা কৌশলী প্রচারণা চালিয়েছেন বিভিন্ন এলাকায়। এর বাইরেও কিন্তু বিভিন্ন যে ছোট ছোট বাজারগুলো রয়েছে সেই হাট বাজারগুলোতে কিন্তু আমরা দেখেছি যে প্রার্থী এবং প্রার্থীর যেসব সমর্থকরা রয়েছেন তারা কিন্তু ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এভাবে কিন্তু এই প্রচারণাগুলো এখন যত সময় যাচ্ছে তত কিন্তু তারা কিন্তু এই প্রচারণাগুলোতে জোর সময় প্রচার করছেন। তো এই মুহূর্তে আসলে আমরা সিলেটের যে প্রচারণা সেগুলো আমরা জানাচ্ছিলাম। আমরা একটু ময়মনসিংহ এলাকার খবর জানতে চাই। ময়মনসিংহে আমাদের সহকর্মী ওবায়দুল রহমান রয়েছেন। তো ওবায়দুল জানাবেন আসলে ময়মনসিংহের খবর। আগামীকালে শেষ হচ্ছে প্রচারণা, তাই শেষ মুহূর্তের প্রচারণা কিন্তু এখন তুঙ্গে। আমি এখন আছি ময়মনসিংহ নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে। এখানে ময়মনসিংহ 4 সদর আসনের যিনি জামায়াতের প্রার্থী কামরুল আহসান এমরুল, তার যে প্রতীক দাঁড়িপাল্লা, তার দাঁড়িপাল্লার প্রতীকের পক্ষে একটি গণমিছিলের আয়োজন করা হয়েছে। এখানে গণমিছিল করার জন্য বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন এই আসন এই 11 দলীয় নির্বাচনী জোটের যারা রাজনৈতিক দলগুলো রয়েছে, খেলাফত মজলিস, এনসিপি, তাদের নেতাকর্মীরাও কিন্তু এই মিছিল নিয়ে কিন্তু এখানে যোগ দিয়েছেন এবং বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এখানে তাদের কর্মী সমর্থকের বাইরেও বিভিন্ন বয়সী মানুষজন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে তারা এই যে গণমিছিল সেখানে যোগ দেওয়ার জন্য এসেছেন এবং এই গণমিছিলটি কিছুক্ষণের মধ্যে উদ্বোধন করা হবে এবং এখানে জামায়াতের যিনি প্রার্থী মহানগর জামায়াতের আমির কামরুল হাসান এমরুল, তিনি এই মিছিলটির নেতৃত্ব দেবেন এবং জামায়াতের যে স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে নেতৃবৃন্দ এখানে থাকবেন। এই মিছিলটি এই রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে এবং সেটি চরপাড়া, মাসকান্দা হয়ে মাসকান্দা গিয়ে এই সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ করবে। এবং তারা যেটি বলছেন যে তারা প্রতিটি ভোটারের
দ্বারে দ্বারে তারা গিয়েছেন, প্রতিটি ঘরে ঘরে ডোর টু ডোর তারা প্রচারণা চালিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মিছিল নিয়ে কিন্তু এখানে যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু মিছিল নিয়ে এই রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে প্রবেশ করছেন। এখানে তারা যে দাঁড়িপাল্লার যিনি প্রার্থী কামরুল হাসান এমরুল, তিনি যেটি বলছেন যে ময়মনসিংহের যে কাঙ্ক্ষিত উন্নয়ন সেটি গত 54 বছর সেটি সম্ভব হয়নি, এবং তিনি যেটি বলছেন যে এই যত ধরনের অবকাঠামো উন্নয়ন রয়েছে ময়মনসিংহ থেকে একটি বিভাগীয় শহর ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত একক আমি এই মুহূর্তে রয়েছি সমুদ্র মোহনার দ্বীপ উপজেলা হাতিয়ায়। এটি নোয়াখালী ৬ আসন। এখানে কিন্তু নির্বাচনের যে শেষ দিনের যে প্রচারণায় যে মুখর সারা দেশ সেটি কিন্তু এখানেও বিরাজমান। এখানেও আমরা দেখছি যে প্রার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে ভোটারদের কাছে যাওয়া এবং তাদের যে প্রত্যাশার কথাগুলো সেই প্রত্যাশার কথাগুলো কিন্তু শেষ সময়েও জানানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা রয়েছি নোয়াখালী ৬ আসনে। এখানে কিন্তু জামাত জোটের এনসিপি মনোনীত যে প্রার্থী আব্দুল হান্নান মাসুদ তিনি এখানে রয়েছেন এবং তিনি একটি উঠান বৈঠকের মধ্য দিয়ে কিন্তু তার যে নির্বাচনী ভাবনা, তার যে জয়ী হলে তিনি এই আসনটি জুড়ে যে তার যে কর্মপরিকল্পনা সেটি কিন্তু সাধারণ মানুষের মাঝে বলার চেষ্টা করছেন এবং বোঝানোর চেষ্টা করছেন এবং তার পক্ষে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার জন্য সবাইকে তিনি বলছেন। এবং আমরা জানি যে আজকে যেহেতু প্রচারণার শেষ দিন সেক্ষেত্রে কিন্তু আরও তারা বিভিন্ন কর্মসূচি রেখেছেন, এর বাইরে সমাবেশ করবেন এবং বলা চলে যে শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু তারা ভোটারদের কাছে গিয়ে তাদের যে কর্মপরিকল্পনা সেটি কিন্তু বলার চেষ্টা করবেন এবং ভোটারদের ভোট প্রার্থনা করার যে জায়গাটি সেটি কিন্তু তারা করে যাবেন। এবং এখানে যদি বলি যে এই যে আসনটি এটি কিন্তু একটি সমুদ্র মাঝে একটি দ্বীপের মতো একটি জায়গা এবং এটি কিন্তু অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন বলা চলে এবং সেই কারণে কিন্তু এখানকার মানুষের যে প্রত্যাশা সেটি কিন্তু অনেক বলা চলে এবং তাদের যে রাস্তাঘাটের উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিভিন্ন স্থাপনার যে দাবি সেটি কিন্তু রয়েছে এবং সেই দাবির প্রেক্ষিতে কিন্তু যারা প্রার্থী হয়েছেন তাদের কিন্তু যে আশ্বাসগুলো সেটির বাস্তবায়ন এবং সেই হিসেবটাই কিন্তু শেষ মুহূর্তে বলা চলে ভোটাররাও এখানে মিলিয়ে নিচ্ছেন এবং তারা কাকে বেছে নেবেন সেই জায়গাটি তারা চেষ্টা করছেন। এবং এখানে প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা যতদূর আমাদেরকে বলেছেন যে তারা একটি সুষ্ঠু নির্বাচন তারা কামনা করছেন এবং সেক্ষেত্রে যেহেতু এই আসনটি একটু দুর্গম বলা চলে সেক্ষেত্রে এখানে তাদের যে প্রশাসনিক যে কঠোর ব্যবস্থাপনা সেটি কিন্তু তারা এখানে দাবি করছেন এবং তারা বলছেন যে এখানে প্রশাসনের কঠোর নিরাপত্তা না থাকলে এটি কিন্তু হঠাৎ করে যদি কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু প্রশাসনের যে বাড়তি যে জনবল সেটি কিন্তু আনা সম্ভব হবে না। সেক্ষেত্রে তারা বলছেন যে বাড়তি যে ভোটারদের ভোট দানের যে জায়গাটি সেটি কি তারা যাতে করতে পারে। আমরা এই মুহূর্তে দেখছি এখানে কিন্তু একটি ঢোল বাদ্যযন্ত্র আনা হয়েছে এবং এটির মাধ্যমেও কিন্তু তারা শেষ মুহূর্তের যে প্রচারণা সেটি কিন্তু তারা চালাবেন এবং আমরা বলা চলে যে সমুদ্র দ্বীপ হলেও সমুদ্র মোহনার দ্বীপ হলেও এখানেও কিন্তু শেষ মুহূর্তের যে প্রচারণা সেটি কিন্তু একদমই জমজমাট বলা চলে এবং এভাবেই কিন্তু চলছে আসলে প্রচারণা। এই ছিল আমার কাছে নোয়াখালী ৬ আসন থেকে প্রচারণার সবশেষ। নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন নোয়াখালী থেকে এম এ আজিম এবং এর আগে ময়মনসিংহ থেকে ওবায়দুল হক এবং তার আগে সিলেট থেকে যোগ দিয়েছিলেন আমিনুল ইসলাম এবং তার আগে রাজশাহী থেকে যোগ দিয়েছিলেন মওদুদ রানা। সকাল থেকে নির্বাচনী প্রচারণার শেষ দিনে আমরা দেখেছি বিরামহীন ব্যস্ততা। নির্বাচনের দিন প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে বিএনপির প্রার্থীরা বলেছেন নকল সিল ও বোরকা বাড়ানোর হিড়িকে ভোট নিয়ে জনমনে শঙ্কা তৈরি হয়েছে। শেষ সময়েও আচরণবিধির লঙ্ঘন হলেও প্রশাসন নির্বিকার বলে অভিযোগ করেছে জামাত। দাঁড়িপাল্লার প্রার্থীরা বলছেন সারা দেশে সহিংসতা ও হুমকির ঘটনায় এখনো উদ্বেগ কাটেনি। শেষ দিনের প্রচার যুদ্ধে বিরামহীন ব্যস্ততা, ভোটারের মন জয়ে মরিয়া প্রার্থীরা, যেন দম ফেলার ফুসরত নেই। প্রতিটি আসনেই বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ।
চট্টগ্রামকে বন্দর কেন্দ্রিক উন্নয়নের মাধ্যমে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেন চট্টগ্রাম ১১ আসনে ধানের শীষের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও বলেন, নকল সিল ও বোরকা বানানোর হিড়িকে ভোট নিয়ে জনমনে শঙ্কা তৈরি হয়েছে। ব্যালটের মাধ্যমে আপনাকে জনগণ জবাব দেবে, এদের জন্য কোনো জায়গা থাকবে না। খুলনা ৫ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সারা দেশে চলমান সহিংসতা ও হুমকির ঘটনায় এখনো উদ্বেগ কাটেনি। তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রব, তিনি আমাদের প্রতিপালক। ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন ভোলা ২ আসনে বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম। জয়ের আশাবাদ জানিয়ে নির্বাচনের দিন প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। তারা হুমকি ধমকি দিতেছে যে ভোটের দিন প্রতিটা ভোট কেন্দ্রে ২০০ করে লোক জমা করবে, তারা তাদের ক্যাডার। কোনো বহিরাগতকে আমরা আমাদের এলাকাতে অ্যালাউ করব না। শেষ সময়েও আচরণবিধি লঙ্ঘন হলেও প্রশাসন নির্বিকার বলে অভিযোগ করেন রাজশাহী ৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী আবুল কালাম আজাদ। আধুনিক লক্ষ্মীপুর গড়ে তোলার প্রতিশ্রুতিতে ধানের শীষে ভোট চান ৩ আসনের বিএনপি প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। ৪০০ গজের ভেতরে ভোট জালিয়াতি সহ সব কর্মকাণ্ড পরিচালিত হয় মন্তব্য করে রংপুর ৪ আসনে শাপলাকলির প্রার্থী আখতার হোসেন বলেন, বুথের মধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বরিশাল ৫ আসনে বিএনপি প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার। কুমিল্লা ৪ আসনে নির্বাচনী জনসভায় শাপলাকলি ও গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট চান ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। প্রত্যেকের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে, নিজের সক্ষমতার সর্বোচ্চটা দিয়ে আপনারা শাপলাকলি এবং গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে আপনারা প্রচার অব্যাহত রাখুন। নির্বাচন ঘিরে বিভিন্ন জেলার প্রবেশপথে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। অতীতের নির্বাচনে পুলিশকে ব্যবহার করা হয়েছে দাবি করে এবার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হতে দেয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। নির্বাচনের নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, এবার নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের উদাহরণ সৃষ্টি করা হবে। এছাড়া নির্বাচনে কোনো হুমকি নেই। সাধারণ সময়ের চেয়ে পরিবেশ ভালো জানিয়ে কেউ নির্বাচনী পরিবেশ নষ্টের চেষ্টা করলে সফল হতে পারবে না বলেও জানান ডিএমপি কমিশনার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে রোববার থেকে সারা দেশে মোতায়েন হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ১০ লাখ সদস্য। নির্বাচন উপলক্ষে রাজধানীতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সোমবার সকালে ডিএমপি কমিশনার তুলে ধরেন ঢাকার নিরাপত্তার পুরো পরিকল্পনা। জানান, রাজধানীর ২১৩১টি ভোট কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে ১৬১৪টি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকবে ৭ জন করে পুলিশ সদস্য আর গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৪ জন। নির্বাচনে ঢাকায় কোনো হুমকি নেই, বরং স্বাভাবিকের চেয়ে পরিবেশ ভালো দাবি তার। নাই, পরিবেশ দেখতেছেন না, স্বাভাবিক সময়ের চেয়ে ভালো পরিবেশ চলতেছে। ক্রাইম নাই, ল অ্যান্ড অর্ডার সমস্যা নাই, রাস্তা ব্লকিং নাই, খুবই ভালো পরিবেশ। উপস্থিতি আছে, প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই। প্রশ্নোত্তরে ডিএমপি কমিশনার বলেন, অতীতের নির্বাচনে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, এবার সেটি হবে না। নিরপেক্ষভাবে কাজ করে উদাহরণ তৈরির আশা ডিএমপি প্রধানের। অতীতে নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেই কালিমামুক্ত হয়ে জাতিকে একটি অর্থবহ ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ভোটকেন্দ্রে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাহিনীর মহাপরিচালক। রাজধানীর আর্মি স্টেডিয়ামে আনসারের নির্বাচনী সমাবেশে এমন নির্দেশ দেন তিনি। কোনোভাবে ভোট কেন্দ্র ছাড়া যাবে না। ভোট কেন্দ্র কেউ একজন যদি ছাড়ে, তাহলে সেই সুযোগটা যারা সুযোগ সন্ধানী আছে, দুষ্ট চক্র আছে, যারা বিভিন্ন অনিয়ম জালিয়াতের চিন্তা করতেছে, তারা সেটা করতে পারবে। সন্ত্রাসীদের চাপে ভয় না পেয়ে বাহিনীর ৫.৫ লাখ সদস্যকে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন আনসার মহাপরিচালক। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকামুখী পিকআপ ভ্যানে আরেক গাড়ির পেছন থেকে ধাক্কা, চালক ও হেলপার নিহত, অভিযুক্ত চালক পলাতক। নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের যানবাহন রিকুইজিশন করছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। যানবাহন মালিকদের অভিযোগ, তাদের সঙ্গে কথা না বলেই রাস্তায় গাড়ি আটকে জোর করে রিকুইজিশন স্লিপ ধরিয়ে দেওয়া হচ্ছে। মাসুদুর রহমানের রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।
এ উপলক্ষে ইতোমধ্যেই প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 10 লাখ সদস্য। এত পরিমাণ সদস্যের চলাফেরায় তাই নিজস্ব গাড়ির বাইরে সরকারি ও বেসরকারি গাড়ি রিকুইজিশনের জন্য ডিএমপি ট্রাফিক বিভাগকে নির্দেশনা দেয় ইসি। তবে নির্বাচনের 4 দিনের ছুটিতে অনেক সরকারি গাড়ি অব্যবহৃত থাকবে। অভিযোগ উঠেছে সেগুলো না করে ব্যক্তিগত গাড়ি করা হচ্ছে রিকুইজিশন। পড়ি কিনা এরকম একটা ভয় আসছে, কাজ করতেছে। আমার একটা প্রাইভেট গাড়ি, আমি যদি এটা রিকুইজিশনে পড়ি, কাগজপত্র সব জব্দ রাখছে। এখন একটা টাইমিং দিয়ে দিচ্ছে 10 তারিখে এটা চলে যেতে হবে মুন্সিগঞ্জ। একই চিত্র গণপরিবহনের ক্ষেত্রেও। রাজধানীর আজিমপুর থেকে গাজীপুর গ্রামে ভিআইপি পরিবহনের এই মালিকের 2টি গাড়ি করা হয়েছে রিকুইজিশন। তার অভিযোগ, তাকে জানানোর প্রয়োজন মনে করেনি ট্রাফিক পুলিশ। রাস্তায় আটকে ধরিয়ে দেওয়া হয়েছে স্লিপ। আমার এটার ক্ষতিপূরণটা দিবে কে? এটাই আমার দরকার, না হলে আমার পেটে লাথি পড়বে। রিকুইজিশনে গাড়ি যাবে, স্টাফের যে বেতন বা তাদের যে সংসার চালানোর যে খরচটা, এই ন্যূনতম খরচটাও সরকার আমাদের দিচ্ছে না। সড়ক পরিবহন মালিক সমিতিও বলছে, অন্যান্যবার নির্বাচনের গাড়ি রিকুইজিশনের প্রয়োজন হলে সমিতির সাথে যোগাযোগ করা হয়, কিন্তু এবার কিছুই করা হয়নি। এবার এর ব্যর্থ হয়েছে। ব্যর্থ, কোনো রেসপন্স কাউকে জানানো হয় নাই, কোনো বিষয়ে আলাপ করা হয়নি। তবে ডিএমপির দাবি, ঢালাওভাবে ব্যক্তিগত গাড়ি রিকুইজিশন করা হয়নি, সরকারি গাড়িও করা হয়েছে। আমরা আপ্রাণ চেষ্টা করব প্রত্যেকটা রিকুইজিশন গাড়ির মালিককে কিছু টাকা পৌঁছে দেওয়ার। পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, আগে থেকেই কাঠামো তৈরি না করে গাড়ি রিকুইজিশন করা ঠিক হয়নি। রিকুইজিশন একটা আতঙ্ক হয়ে গিয়েছে, অথচ এটা হওয়ার উচিত ছিল একটা স্ট্যান্ডার্ড একটা সিস্টেমের মাধ্যমে। পাশাপাশি ভবিষ্যতে রিকুইজিশনে যানবাহন মালিক তাদের উৎসাহী করতে ক্ষতিপূরণের টাকা বৃদ্ধিরও পরামর্শ বিশেষজ্ঞদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। গুম খুন ও আয়নাঘর সংস্কৃতি সৃষ্টির কারণে র্যাব ও ডিজিএফআই বিলুপ্তির ইচ্ছা ট্রাইব্যুনালকে জানিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন তিনি। এ সময় র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে 10,000 টাকার বিনিময়ে হত্যার অভিযোগ তোলেন। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। এতে উঠে আসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের চিত্র। কর্মকর্তাদের মাত্র 10,000 টাকার বিনিময়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়ানোর কথা ট্রাইব্যুনালকে জানান ইকবাল করিম ভূঁইয়া। এ সময় কাঠগড়ায় বসে সম্পূর্ণ সাক্ষ্য কাগজে কলমে লেখেন মামলার আসামি জিয়াউল আহসান। ইকবাল করিম ভূঁইয়া জানান, হত্যাকাণ্ড বন্ধ করতে না পেরে সেনাবাহিনী থেকে ডিজিএফআই ও র্যাবে সেনা কর্মকর্তা সরবরাহ বন্ধ করে দেন তিনি। কিন্তু এই সিদ্ধান্ত থেকে সরে আসতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক তার সাথে যোগাযোগ করেন। র্যাবে যখন তার অফিসাররা গিয়ে মানুষ হত্যার সাথে জড়িয়ে পড়েছিল, তখন তিনি সিদ্ধান্ত নিয়ে র্যাবে অফিসার পোস্টিং দেওয়া বন্ধ করে দেন। এই পর্যায়ে চট্টগ্রামের র্যাডিসন হোটেলের যেদিন উদ্বোধন হয়, সেই সময় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তাকে বলেছিলেন র্যাবে যাতে অফিসার আবারও পাঠানো হয়, যদিও তিনি এই ব্যাপারে ইতিবাচক সাড়া দেননি। গুম খুন ও আয়নাঘর সংস্কৃতি সৃষ্টির কারণে র্যাব ও ডিজিএফআই বিলুপ্তির ইচ্ছা ট্রাইব্যুনালকে জানান ইকবাল করিম ভূঁইয়া। আয়নাঘরের মতো একটা বিভৎস সংস্কৃতি তারা চালু করেছে। র্যাব মানুষ হত্যা করে যেভাবে দুর্নাম কামিয়েছে, এই দুটো সংস্থার বিলুপ্ত হয়ে নতুন কোনো বাহিনী গঠন হওয়া উচিত, কারণ এই কলঙ্কের দায় নিয়ে এই বাহিনী দুটো বেশি দূর অগ্রসর হতে পারবে না। মানবতা বিরোধী অপরাধের এ মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যার 3টি অভিযোগ আনে প্রসিকিউশন। 18 ফেব্রুয়ারি ইকবাল করিম ভূঁইয়াকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। জাপানে আগাম নির্বাচনে ডানপন্থী এলডিপির নিরঙ্কুশ জয়, জোট সরকার গঠনের পরিকল্পনা। সানায়ে তাকাইচিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অভিনন্দন। রাজধানীর পীরজঙ্গি মাজার রোডে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাব তার কাছে। মুরসালিন, ওখানকার সবশেষ পরিস্থিতি যদি আমাদেরকে জানাতেন। বাংলাদেশের আগমন, গণতন্ত্রের আগমন, স্বাধীনতার আগমন, সার্বভৌমত্বের আগমন। ভাই কোন নেতা আছে? সুবিধার সাথে বর্তমান কোন নেতা আছে? 8 আসনে অল্প সময়ের মধ্যে চেয়ারম্যান তারেক রহমান আসবেন এবং এর আগে
তিনি ঢাকা 10 আসনে যে নির্বাচনী প্রচারণার কাজ সেটি সম্পন্ন করেছেন এবং শুরু করেছিলেন ঢাকা 17 আসনে বনানী কামাল আতাতুর্ক এভিনিউর সেই সড়কটি সেখান থেকে এবং পুরোপুরি এই এলাকাটি অর্থাৎ এই ঢাকা 8 আসনের যে পীরচঙ্গী মাজার রোডটি রয়েছে সেই পীরচঙ্গী মাজার রোডের উপরেই যে পথসভাটি অনুষ্ঠিত হবে সেই পথসভাটিতে যোগদানের জন্য কিন্তু এখানে যে নেতৃবৃন্দরা রয়েছেন সেই নেতৃবৃন্দরা কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন এবং এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে যে পুরো সড়কটিতেই যে নেতাকর্মীরা তারা প্রত্যেকেই কিন্তু এখানে অবস্থান করছেন। সবকিছু মিলে যেটি দেখা যাচ্ছে যে এখানকার যে নিরাপত্তা ব্যবস্থার যে কার্যক্রমটি সেটিও কিন্তু চলমান রয়েছে, কেননা রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, এমনকি এখন পর্যন্ত মঞ্চ থেকে ঘোষণা করা হচ্ছে এবং মঞ্চে যেই অন্যান্য অতিথিদের যে নির্ধারিত আসন সেই আসনগুলোতে কিন্তু অতিথিরা অবস্থান নিয়েছেন। সড়কে যে নেতাকর্মীরা রয়েছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন ঢাকা 8 আসনের তারা কিন্তু এই পীরচঙ্গী মাজার সংলগ্ন যে সড়কটি রয়েছে এই সড়কে পথসভার মঞ্চকে কেন্দ্র করে চলে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি তাকে বহনকারী কিন্তু চলে এসেছে এই পীরচঙ্গী মুরসালিন হক জুনায়েদ পীরচঙ্গী মাজার রোড থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। আপনাদের শুনতে একটু কষ্ট হয়, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। নীতি সুধার 10% অপরিবর্তিত রেখেই মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। গভর্নর জানান, সরকার বাজেটে কাটছাট করার পরও ব্যাংক খাত থেকে ঋণের হার বেড়েছে। মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রায় কমাতে ও সুদের হারে শিথিলতা আনতে মুদ্রানীতির সঙ্গে সমন্বিত নতুন সরকারের বাজেট পরিকল্পনা সফলতা আনতে পারে। বিগত 15 বছরে রাজনীতিকীকরণের মাধ্যমে খেলাপি ঋণের থাবায় পড়ে ধ্বংসের কিনারায় পৌঁছেছে ব্যাংক খাত। সবশেষ রাজনৈতিক ছত্রছায়ায় 36% পৌঁছেছে খেলাপি ঋণ। বিশৃঙ্খল পরিস্থিতি থেকে গত 15 মাসে রিজার্ভ, বৈদেশিক বাণিজ্যে লেনদেন, মুদ্রার বিনিময় হারে ফিরেছে ভারসাম্য। ব্যাংকগুলোতে সুশাসন নিশ্চিতে নেওয়া হয়েছে নীতি ব্যবস্থাপনা। তবে মূল্যস্ফীতি আর বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিতে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এমন অবস্থায় আজ বাংলাদেশ ব্যাংকে নীতি সুদের হার অপরিবর্তিত 10% রেখে 2026-এর জানুয়ারি থেকে জুন প্রান্তিকে মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। আমরা অন্য টার্গেটগুলো হারিয়ে কাজেই আমাদের যে গাইডলাইন আমরা মনিটরিং পলিসি কমিটি থেকে আমরা পেয়েছি যে আমরা একটা পর্যবেক্ষণে রাখবো, কিন্তু এই মুহূর্তে পলিসি রেটটাকে আমরা কমাবো না, আমরা এটাকে 10% রাখবো। টেকসই অর্থনীতির স্বার্থে মূল্যস্ফীতি কমাতে মুদ্রানীতির সাথে সমন্বিত সরকারের বাজেট সুফল দিবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সরকার যদি আরো বেশি নীতি থাকে তাহলে মনিটারি ম্যানেজমেন্টটা ডিফিকাল্ট হবে, স্ট্রেসটা বাড়বে, ইন্টারেস্ট রেট কমবে না। এদিকে আইএমএফ-এর ঋণ নির্ভর না হয়ে সমপরিমাণ ডলার এরই মধ্যে বৈদেশিক মুদ্রা রিজার্ভে যুক্ত হয়েছে উল্লেখ করে নতুন সরকারের প্রতি দেশের স্বার্থে আর্থিক খাতকে রাজনীতির বাইরে রাখতে বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স বাস্তবায়নের কথা জানান গভর্নর। এটা করা উচিত কেন হচ্ছে যে এটা না করলে পরে যে জিনিসগুলো আমরা দেখেছি, যে ধরনের লুটতরাজ ব্যাংকিং খাতে হয়েছে, যে ধরনের ব্যাংকিং খাতে যেভাবে অপব্যবহার করা হয়েছে, সেই প্রবণতাটা আবার ফিরে আসতে পারে। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিতে প্রস্তাবিত বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন অধ্যাদেশ অর্থ মন্ত্রণালয়ে স্থগিত রাখায় বাংলাদেশ ব্যাংকের সামনে প্রতিবাদ সভা করেছেন কর্মকর্তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশি ছিল আইডিএলসি থাকবে আগামী। জাপানের সাধারণ নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দল ভূমিধস জয় পেয়েছে। সরকারি সম্প্রচার মাধ্যম NHK-এর সংগৃহীত ফলাফল বলছে, নির্বাচনে 465 আসনের নিম্নকক্ষে তাকাইচির লিবারেল ডেমোক্রেটিক পার্টি LDP 316টি আসনে জয়ী হয়েছে। তাকাইচিকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। গত 36 বছরের মধ্যে এইবারই প্রথম জাপানের শীতকালে নির্বাচন অনুষ্ঠিত হলো। ভোটে বাজিমাত করেছেন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। সরকারি সম্প্রচার মাধ্যম NHK বলেছে, রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে 465 আসনের নিম্নকক্ষে তাকাইচির রক্ষণশীল দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি LDP 3 শতাধিক আসনে জয়ী হয়েছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 233 আসনের চেয়ে অনেকটাই বেশি।
এবারের নির্বাচনে দুই বিরোধী দল সানসাইতো ও টিম মিরাই আসন সংখ্যা বাড়াতে সক্ষম হয়েছে। তবে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে প্রধান বিরোধী দল সিআরএ। এমনকি দলটির একাধিক শীর্ষ নেতা নিজ নিজ নির্বাচনী এলাকাতেও তেমন সুবিধা করতে পারেননি। জয় নিশ্চিত হওয়ার পর স্থানীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিরোধী দলগুলোর সাথে কাজের ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন তাকায়েচি। বর্তমান পরিস্থিতিতেও নমনীয়তা আমার শক্তির জায়গা, তাই বিরোধী দলগুলোর কাছ থেকে ভালো কোনো প্রস্তাব এলে আমি তা গুরুত্ব সহকারে নেব। তবে বিরোধী দলগুলো যেহেতু নিজেরা অর্থায়নের উৎস খোঁজে না, তাই আমি শুধু নীতি নয়, সেগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় তহবিলের বিষয়টিও সতর্কতার সাথে বিবেচনা করব। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার খবর প্রচারের পর তাকায়েচি ও তার জোটকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকায়েচিকে অত্যন্ত সম্মানিত ও জনপ্রিয় নেত্রী হিসেবে উল্লেখ করেন তিনি। জবাবে ট্রাম্পকে ধন্যবাদ জানান সানায়ে তাকায়েচি। সব মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সানায়ে তাকায়েচি সরকার কার্যত ক্ষমতায় থাকার পথে। এখন শুধু অপেক্ষা শুধু সরকারি ঘোষণার, যা জাপানের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। খেলার খবর, আইসিসি পিসিবির সঙ্গে বৈঠক শেষে পাকিস্তান থেকে আজ দেশে ফিরেছে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। লাহোরের দীর্ঘ মিটিংয়ে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেটের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আইসিসি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। পাকিস্তানি গণমাধ্যমের দাবি, টি-20 বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের সঙ্গে অবিচারের বিষয়টি নাকি স্বীকার করেছে আইসিসি অফিশিয়ালরা। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট না করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে যে অনুরোধ জানানো হয়েছে তা বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। 48 ঘন্টার মধ্যে সেই সিদ্ধান্ত আইসিসিকে জানাবে পিসিবি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে গুপ্তরা, জনগণকে বিভ্রান্ত করতে দিচ্ছে বায়বীয় প্রতিশ্রুতি। অভিযোগ তারেক রহমানের, ভেঙে চুরে শেষ হওয়া দেশ পুনর্গঠনের অঙ্গীকার। হেরে যাওয়ার ভয়ে নির্বাচন হাইজ্যাক করার চেষ্টা একটি দল। অভিযোগ জামাত আমিরের, ভোট কেন্দ্রে মোবাইল ফোন না নেওয়ার নির্দেশনা, প্রত্যাহারের আলটিমেটাম 11 দলীয় ঐক্যের। এবং প্রচারণার শেষ দিনে বিরামহীন ব্যস্ততা, নকল সিল ও বোরকা বানানোর হিড়িকে ভোট নিয়ে জনমনে শঙ্কা দেখছে বিএনপি। সহিংসতা হুমকির ঘটনায় উদ্বেগ জামায়াতের। এই ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।